ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি নেভাতিম এয়ারবেসে এমন কিছু ঘটনা ঘটে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। সেই সকালটা ছিল অন্য সব দিনের মতোই স্বাভাবিক। ঘাঁটিতে রুটিন কার্যক্রম চলছিল। রাডার অপারেটররা তাদের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, যেমনটা প্রতিদিন থাকেন। কিন্তু হঠাৎ করে পুরো পরিস্থিতি বদলে যায়। একটা অজানা সংকেত রাডারে ভেসে ওঠে, আর তারপরে মুহূর্তের মধ্যে আবার মিলিয়ে যায়। প্রথম দিকে অপারেটররা ভেবেছিলেন হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি হতে পারে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার সেই সংকেত দেখা দেয় এবং এবারও চোখের পলকে হারিয়ে যায়। তখনই বোঝা যায় ব্যাপারটা সাধারণ কোনো গ্লিচ না, বরং কিছু একটা তাদের আকাশে ঘুরে বেড়াচ্ছে, যেটাকে তাদের রাডার ঠিকমতো ধরতে পারছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এই খবর পাওয়ার সাথে সাথে পুরো এয়ারবেসে জরুরি অবস্থা জারি করা হয়। পাইলটরা দৌড়ে তাদের যুদ্ধ বিমানের দিকে ছুটতে শুরু করেন। গ্রাউন্ড ক্রুরা তড়িঘড়ি করে বিমান প্রস্তুত করতে লেগে যায়। সবার মধ্যে একটাই চিন্তা যে কোনো কিছু তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে এবং সেটাকে যত দ্রুত সম্ভব চিহ্নিত করতে হবে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম শক্তিশালী সিস্টেম হিসেবে পরিচিত। তাদের বিখ্যাত আয়রন ডোম সবসময় চালু থাকে এবং এটা 400 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেট শনাক্ত করার ক্ষমতা রাখে। এমনকি ছোটখাটো ড্রোনও এর রাডারের চোখ এড়াতে পারে না। শুধু শনাক্ত করাই না, আয়রন ডোম একসাথে 20টির বেশি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে 50টির বেশি টার্গেটে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। তাহলে প্রশ্ন হলো, এত শক্তিশালী একটা সিস্টেম কিভাবে একটা বিমানকে ঠিকমতো ট্র্যাক করতে পারছিল না? এই প্রশ্নটাই তখন রাডার রুমের প্রতিটি অফিসারের মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাডার রুমে তখন এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সবার চোখ স্ক্রিনে আটকে আছে, কেউ কাউকে কিছু বলছে না। শুধু মাঝে মাঝে কয়েকজন অফিসারের মধ্যে ফিসফিস করে আলোচনা হচ্ছিল। স্ক্রিনে বিমানটাকে একবার দেখা যাচ্ছিল, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। এই লুকোচুরি খেলাটা বেশ কিছুক্ষণ চলার পর একজন সিনিয়র অফিসার তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসেন। তিনি প্রায় নিশ্চিত হয়ে যান যে এটা কোনো সাধারণ বিমান না, এটা একটা স্টেলথ ফাইটার জেট। আর রাডারে যেভাবে সিগন্যাল আসছিল এবং যাচ্ছিল সেটা বিশ্লেষণ করে তারা ধারণা করেন এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক US-57 ফাইটার জেট হতে পারে। এই তথ্যটা জানার পর রুমের ভেতরের পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে, কারণ রাশিয়ার US-57 বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি। এই বিমান ইসরায়েলের আকাশে কেন, সেটা কারো বোধগম্য হচ্ছিল না। এখন একটু US-57 নিয়ে কথা বলার দরকার, কারণ এই বিমানটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা না জানলে পুরো ঘটনার গুরুত্ব বোঝা যাবে না। US-57 রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। স্টেলথ প্রযুক্তি মানে হলো এই বিমান এমনভাবে ডিজাইন করা হয়েছে যে রাডারের পক্ষে এটাকে ধরা অত্যন্ত কঠিন। বলা হয় এই বিমান আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। গতির দিক থেকেও এটা অসাধারণ, কারণ প্রায় শব্দের 2.5 গুণ গতিতে উঠতে পারে। অস্ত্র বহনের ক্ষমতাও কম না, কারণ একসাথে প্রায় 12 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই বিমানে এমন সেন্সর লাগানো আছে যেটা প্রায় 200 কিলোমিটার দূরে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। তার মানে এই বিমান শুধু আক্রমণ করতেই পারে না, বরং শত্রুপক্ষের রাডার ফ্রিকোয়েন্সি ডিফেন্স সিস্টেম এবং সামরিক তথ্য স্ক্যান করে নিতে পারে। অর্থাৎ কোনো দেশের আকাশ দিয়ে একবার উড়ে গেলেই সেই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য চলে যায় এই বিমানের কাছে। এদিকে ইসরায়েলও বসে থাকেনি। যখন তারা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এটা একটা স্টেলথ বিমান, তখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 যুদ্ধ বিমান আকাশে পাঠানোর। F-35 মূলত আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যেটা স্টেলথ বিমান মোকাবেলার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। দুটো F-35 দ্রুত আকাশে উঠে US-57 দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এখানেও একটা চমকপ্রদ ঘটনা ঘটে। US-57 সেন্সর এতটাই শক্তিশালী যে রাশিয়ান পাইলট অনেক আগেই বুঝে ফেলে তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে। কিন্তু সে তখনও ইসরায়েলের বন্দরের কাছাকাছি ঘোরাফেরা করছিল। মনে হচ্ছিল সে ইচ্ছা করেই এই এলাকায় সময় কাটাচ্ছে, হয়তো তথ্য সংগ্রহের জন্যে। এর মধ্যে একটা F-35 সরাসরি US-57 সামনে এসে দাঁড়ায়। সাধারণত কোনো বিমান যখন দেখে তার সামনে একটা শত্রু যুদ্ধ বিমান এসে গেছে, তখন স্বাভাবিক প্রক্রিয়া হলো দ্রুত সরে যাওয়া বা পালানোর চেষ্টা করা। কিন্তু US-57 পাইলট একটুও ভরকে যাননি। ইসরায়েলি পাইলটরা অবাক হয়ে খেয়াল করেন যে রাশিয়ার বিমানটা বরং ধীর গতিতে চলছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আতঙ্ক নেই। এটা দেখে তারা বুঝতে পারেন রাশিয়ান পাইলট হয়তো অত্যন্ত অভিজ্ঞ, নয়তো সে জানে তার বিমানের সক্ষমতা সম্পর্কে এবং সে নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাসী। কিন্তু এরপর যা ঘটে সেটা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। ইসরায়েলি পাইলটরা যখন US-57কে লক করার চেষ্টা করে, তখন রাশিয়ান পাইলট মুহূর্তের মধ্যে একটা অপ্রত্যাশিত কাজ করে বসে।
সে তার বিমান থেকে একটা মিসাইল বের করে ফেলে। না, সে মিসাইল ছোড়েনি। সে মিসাইল প্রস্তুত অবস্থায় রেখে একটা স্পষ্ট বার্তা দেয় যে সে প্রস্তুত আছে এবং দরকার হলে সে আক্রমণ করতে দ্বিধা করবে না। এটা ছিল একটা সতর্কতামূলক পদক্ষেপ, যেটা দিয়ে সে বুঝিয়ে দেয় তার সাথে পাল্লা দেওয়া সহজ হবে না। এরপর সে দ্রুত সরে যেতে শুরু করে। কিন্তু এই মিসাইল বের করার কারণে একটা জিনিস হয়ে যায় যেটা রাশিয়ান পাইলটের জন্য কিছুটা সমস্যা তৈরি করে। মিসাইল বের করার ফলে বিমানের স্টেলথ প্রযুক্তি কিছুটা কমে যায় এবং ইসরায়েলি সেন্সর তখন US-57কে আগের চেয়ে ভালোভাবে ট্র্যাক করতে শুরু করে। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি ইসরায়েল। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, আর অপেক্ষা করার সময় নেই। সাথে সাথে দুটো মিসাইল ছুটে যায় US-57-এর দিকে। এই মিসাইলগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং একবার কোনো টার্গেট লক করলে সেটাকে ধাওয়া করতে থাকে। সাধারণভাবে এই মিসাইলের হাত থেকে পালানো প্রায় অসম্ভব। রাশিয়ান পাইলট জানত যে তাকে দ্রুত ইসরায়েলের সীমানা পার হয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু দুটো মিসাইল তার পেছনে ধেয়ে আসছে। এই পরিস্থিতিতেও পাইলট একদম শান্ত ছিল, কারণ তার হাতে একটা বিশেষ অস্ত্র ছিল। US-57-এ লাগানো আছে অত্যন্ত শক্তিশালী JY-86 জ্যামার। এই জ্যামার বিমানের আশেপাশে প্রায় 47 কিলোমিটার এলাকার মধ্যে থাকা যে কোনো সিগন্যাল ব্লক করে দিতে পারে। তার মানে মিসাইল যতক্ষণ এই 47 কিলোমিটারের সীমার বাইরে আছে ততক্ষণ জ্যামার কাজ করবে। কিন্তু মিসাইল যদি এই দূরত্ব পেরিয়ে আরও কাছে চলে আসে এবং জ্যামারের প্রতিরোধ ভেদ করে ফেলে, তাহলে আর কোনো রক্ষা নেই। পাইলট এই ঝুঁকি নিতে চাননি, তাই সে একটা অন্য কৌশল অবলম্বন করে। মুহূর্তের মধ্যে সে তার বিমানটাকে খাড়া উপরের দিকে তুলে দেয়। প্রায় 1000 মিটার উপরে উঠে যায় বিমানটা। এই হঠাৎ করে উচ্চতা বৃদ্ধিতে মিসাইলের সেন্সর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে পাইলট আরেকটা চমক দেখায়। সে হঠাৎ বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনে। এই পুরো ম্যানুভারটা এত দ্রুত এবং এত অপ্রত্যাশিত ঘটে যে মিসাইলের ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে, লক হারিয়ে যায়। আর এই সুযোগে US-57 দ্রুত ইসরায়েলের সীমানা পার করে বেরিয়ে যেতে সক্ষম হয়। মিসাইল দুটো তাদের টার্গেট হারিয়ে ব্যর্থ হয়ে যায়। এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যা ঘটে সেটা বিশ্ব রাজনীতি ও সামরিক বিশ্লেষণের জগতে ব্যাপক আলোড়ন তৈরি করে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে। এটা কোনো দুর্ঘটনা বা ভুলবশত সীমানা লঙ্ঘন ছিল না, বরং এটা ছিল একটি পরিকল্পিত শক্তি প্রদর্শন। রাশিয়া দেখাতে চেয়েছে তাদের US-57 কতটা সক্ষম এবং ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও সে চ্যালেঞ্জ করতে পারে। একই সাথে এই বিমান ইসরায়েলের আকাশে থাকাকালীন সময়ে তাদের রাডার ফ্রিকোয়েন্সি ডিফেন্স প্যাটার্ন এবং সামরিক কমিউনিকেশন সম্পর্কে যে পরিমাণ তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে সেটা ইসরায়েলের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। সবচেয়ে রহস্যজনক যে ব্যাপারটা সেটা হলো এই পুরো ঘটনার পরও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তারা না এই ঘটনা স্বীকার করেছে না অস্বীকার করেছে। এই নীরবতা নিজেই অনেক কথা বলে। অনেকে মনে করছেন ইসরায়েল হয়তো চায় না এই ঘটনা নিয়ে বেশি আলোচনা হোক, কারণ এটা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। আবার কেউ কেউ বলছেন হয়তো পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চলছে, যেটা সামনে আসেনি। তবে বিশ্লেষকরা একটা বিষয়ে একমত যে যদি এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে ইসরায়েল ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে পড়বে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।